আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা আমার সঙ্গে অলরেডি জয়েন করেছেন, আমরা এখনই আমাদের আজকের এই সেশনটা শুরু করে দেব। যারা আমাকে সালাম দিচ্ছেন, নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করেছেন যারা, তাদের সবাইকে স্বাগতম আজকের এই সেশনে, মিথস অফ বিসিএস রিটেন। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে তাদের জন্য যারা আসলে 200 মার্কস এর যে রিটেনের যে পার্টটি আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রিটেনের পার্ট। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ আ মিথস? হোয়াট ইজ মিথস? প্রথম কথা হচ্ছে, আমরা বলছি মিথস অফ বিসিএস রিটেন। প্রথম কথা হচ্ছে আমাদের জন্য মিথসটাই, হোয়াট ইজ বিসিএস মিথস, বা মিথসটা কি? আমরা মিথস সম্বন্ধে প্রথমে জানবো যে প্রথমে মিথ কাকে বলে। কোন একটি ট্রেডিশনাল থটস অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ডিকশনারি। তো একটা ট্রেডিশনাল স্টোরি যেটি সবাই জানে, সবার মধ্যে আছে, এবং এটি সবাই বিশ্বাস করে, কিন্তু এটি ফলস, এটাকে বলে মিথ। কথা বুঝতে পেরেছি? তো চলুন তাহলে আমরা মোটামুটি মিথ সম্বন্ধে প্রথমে জানলাম। প্রথম মিথ নিয়ে কথা শুরু করেছি। ইয়েস, হিয়ার ইজ দ্য ফার্স্ট মিথ। প্রথম মিথটা কি? ফার্স্ট মিথ যেটা, সেটা হচ্ছে কমন মিথ। আমি প্রথমে বলেছি আজকে কোনো খুব বেশি থাকবে না। আজকে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে গিয়ে এই যে দিন লক্ষ্য করুন জিনিসটা আমরা কাজ করেছি, সেটা হচ্ছে ফার্স্ট মিথ যেটা রয়েছে, যেহেতু রিটেনে কিছু কমন পড়ে না, সেহেতু রিটেনে আসলে পড়ার কিছু নেই। রিটেনে মানে হচ্ছে, রিটেন বলতে বোঝাচ্ছি হচ্ছে আমি শুধুমাত্র ইংলিশ ফোকাস করি, সো আমার সব কথা ইংলিশ বেসড। রিটেন অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনি চিন্তা করবেন না। রিটেনে যেহেতু কিছু কমন পড়ে না, সেহেতু রিটেনে আসলে পড়ার কিছু নাই। এটা যে আমি হাজার হাজার স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনেছি। আমার আজকের যে পরিচয়, আমার অনেক পরিচয় আছে। আজকে আমার পরিচয় হচ্ছে শুধুমাত্র আমি ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট, এবং আমি 2008 থেকে রাইটিং নিয়ে কাজ করছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে চিটং ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স ইংলিশ। আর তার পাশাপাশি আমি 31st বিসিএস থেকে 31তম বিসিএস এ রিটেনে ট্রেন্ড আমার ক্যাডার আছে। 31তম বিসিএস থেকে রিটেনে ট্রেন্ড আমার ক্যাডার আছে। সো আমার কথাগুলো আপনি কতটুকু শুনবেন, কতটুকু বাদ দেবেন, এটি আপনার সম্পূর্ণ আপনার বিষয়। 35তম বিসিএস থেকে এখন পর্যন্ত যে 40তম বিসিএস এর রিটেন পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে, সেই প্রশ্নগুলোতে আমাদের বাংলাদেশের প্রথমের এই রিটেনের পার্ট প্রশ্ন নিয়ে গবেষণামূলক কাজ করেছি আমরা। এরপরে যখন 35তমতে প্রথমবার যখন কাজ করেছে, তখন আমরা কাজ করা মানুষের মধ্যে একজন। আজকে আমার পরিচয় হচ্ছে আমি বেসিক্যালি রিটেন এক্সপার্ট হিসেবে কথা বলছি। আজকের আমার পরিচয় হচ্ছে রিটেন এক্সপার্ট হিসেবে কথা বলছি। আমি 31তম বিসিএস থেকে রিটেন যে পরীক্ষা আছে, সেই পরীক্ষার সঙ্গে কানেক্টেড, এবং তখন থেকে আমি রিটেনের যে পার্ট আছে সেটাতে আমার ক্যাডারদেরকে আমি ট্রেন করে এসেছি। প্রথম কথা হচ্ছে, আমি এই কথাগুলো এই কারণে বললাম, যেহেতু রিটেনে কমন কিছু পড়ে না, সেহেতু রিটেনে পড়ার কিছু নাই, এই কথাটা 35তম বিসিএস থেকে বলা শুরু হয়েছে। অনেকের মতে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণভাবে তারা এটাকে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? বলে যে বিসিএস রিটেনে যেহেতু কমন পড়ে না, আমরা কিছু পড়বো না। কারণ হ্যাঁ, সত্যি কথা, আসলে রিটেনে কমন পড়ার মতো কিছু নেই। এই রিটেনে কমন পড়ার মতো কিছু নেই, এটা ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে, এটা পার্শিয়ালি ট্রু। এই রিটেনে কমন পড়ার মতো কিছু নেই, ঠিক আছে, কিন্তু সেহেতু রিটেনে পড়ার কিছু নাই, এই কথাটা পরিপূর্ণভাবে ভুল। কেন? এটা একটা মিথ। কেন মিথ? মিথ এই কারণে, রিটেনে যে ব্যাপারটি আসে টোটালি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলকে একদম দেখে নেবে, আপনাকে বুঝে নেবে। ল্যাঙ্গুয়েজ স্কিল কি স্ট্রং কি উইক, এই ব্যাপারটা টোটালি আপনাকে বাছাই করে নিয়ে নেবে। যদি আপনার গোড়া শক্ত না হয়, আপনি যদি লিখতে না পারেন, আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর আপনার স্কিল না থাকে, তাহলে আপনি খুব সহজে, এবং রিডিং স্কিল যদি আপনার না থাকে, তাহলে আপনি খুব সহজে ধরা খেয়ে যাবেন। এখন যারা এই স্কিল ডেভেলপ করে নাই, তারা এই কথাটা বলতে পারে যে হ্যাঁ, আমার জন্য পড়ার কিছু নেই, কারণ আমি নতুন করে পড়ে কিছুই করতে পারবো না। কিন্তু যাদের স্কিলটি আছে, তারা শুধুমাত্র এটাতে ভালো করতে পারে, সো তারা এই স্কিলটা নতুন করে ডেভেলপ করতেই থাকে। যারা এটা জানে না, তারা মনে করে যে না, রিটেন আসলে কমন কিছু পড়ে না, মুখস্থ বিদ্যা যারা করে। বিসিএস রিটেন ইংলিশটা এমন ভাবে এখন সাজিয়েছে, মুখস্থ বিদ্যার জয় জয়কার এখন আর নাই। এখন আর মুখস্থ বিদ্যা জয় জয়কার নাই। এখন আপনি আসলে ভিতর থেকে কিছু লিখতে পারেন কিনা, সেটা আপনাকে খুব সুন্দর করে তারা বের করে নিয়ে আসে। তো এই জিনিসটির জন্য আপনাকে এখন থেকে রেডি থাকতে হবে। রিটেনের সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হয় বিসিএস এর ক্ষেত্রে, রিটেন ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হয়, এবং সবচেয়ে আগে থেকে প্রিপারেশন নিতে হয়। মনে রাখবেন, সবচেয়ে আগে থেকে প্রিপারেশন নিতে হয়। এখন প্রিপারেশন নেওয়ার জন্য নেই, আগে থেকে প্রিপারেশন নিতে হয় পরীক্ষার আগে। এখন আমরা খুব শেষ মুহূর্তে চলে আসছি দেখে আমাদেরকে হয়তো এখন নতুন করে প্রিপারেশন নিতে হয়, বাট এটা প্রিপারেশন বহুত আগ থেকে নিতে হয়। আচ্ছা, যাই হোক, সো যারা নেননি তাদের জন্য এখন পথ খোলা আছে, আমরা কি করবো দেখবো সেটা। চলুন, মিথ 2। 2 নম্বর মিথে যেটা আছে, প্রিলিতে থাকতেই প্রিলির সাথে মিলিয়ে রিটেন প্রস্তুতি নিতে হয়। আবার প্রিলিতে থাকতেই প্রিলির সাথে মিলিয়ে রিটেন প্রস্তুতি নিতে হয়। প্রিলির সাথে
রিটেনের সাথে সিলেবাসের মিল মাত্র 4.5% হয়, সর্বোচ্চ 4.5 থেকে 7% হয়। প্রিলির সঙ্গে আমি দেখাবো একটু পরে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিলির সঙ্গে রিটেনের সিলেবাসের মিল মাত্র 4.7%, এটা মিল নাই বললেই চলে, এটাকে মিল বলার দরকার নেই। যখন প্রিলির সঙ্গে রিটেনের মিল নাই, তাহলে আপনি কিভাবে তার সঙ্গে মিলিয়ে পড়বেন? আপনি মিলিয়ে পড়তে পারবেন না। ওরা বলে যে এটা পয়েন্ট এটা পর হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনি প্রিলির প্রিপারেশন নিচ্ছেন হচ্ছে 1 বছর, রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য মাত্র আপনি সময় পান মাত্র 5-6 মাস। এখন দেখেন কয় মাস সময় আছে, আপনি হিসাব করে দেখেন। আমাকে বলার প্রয়োজন নেই, 3 মাস সময় ঠিক মতো নাই আপনার হাতে। এখানে আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে, একটা কথা শুরু করেছিলাম মানে হচ্ছে দেখেন, ইংলিশের মধ্যে শুধুমাত্র যে জিনিসটা মিল আছে সেটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা, এই 5 মার্কসের পার্টটা। আর বাকি কোনো কিছুই আমাদের পুরো টোটাল আপনার রিটেনের সাথে মিল নাই। শুধু আউট অফ 200 মাত্র 5 মার্কসের মিল আছে, বাকিটা আপনি বুঝে নেন, সো এই হচ্ছে বিষয়। প্রিলির সঙ্গে মিলিয়ে পড়া যায় না, কিন্তু প্রিলির সময় থেকে পড়া শুরু করতে হয়, আলাদা করে প্রিপারেশন নিতে হয় রিটেনের জন্য। চলুন পরেরটা যাই। মিথ নাম্বার 3 নম্বর মিথ হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলো প্রত্যেকটি, আপনারা জানেন শর্ট কোয়েশ্চেনের ব্যাপারটা, আমি একটু করে আপনাদেরকে আগে দেখাই শর্ট কোয়েশ্চেনের ব্যাপারটা কি ছিল। শর্ট কোয়েশ্চেন এখানে দেখেন, আমাদের বিসিএস রিটেনের পার্ট এ তে শর্ট কোয়েশ্চেন আসে, এটা আপনারা অনেকে জানেন, এখন অলরেডি জেনে গেছেন আপনারা। শর্ট কোয়েশ্চেন 10টি শর্ট কোয়েশ্চেন লিখতে হয় আপনাকে, 3 মার্কস করে, 30 মার্কস। এটাও অনেক বড় একটা স্ট্র্যাটেজি হতে হয়, কারণ এই শর্ট কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু বড় ধরা আছে। তো সেক্ষেত্রে আমি দেখবো আমরা এখন এটা জিনিসটা কি হবে। দেখুন, কমন মিথস 3, শর্ট কোয়েশ্চেন গুলো, যে শর্ট 10টা শর্ট কোয়েশ্চেন আছে, প্রত্যেকটি 3 করে, এই 3-এর জন্য কমপক্ষে 1 পেজ তো লেখাই উচিত। এটা আমাদের বড় একটা মিথ। আপনি এই মিথগুলোর কথা এই জন্য বলছি, ভ্রান্ত ধারণাগুলোর কথা বলছি। এমন বিসিএস রিটেনের কোয়েশ্চেন আছে 10 মার্কসের মধ্যে, এমন কিছু কোয়েশ্চেন হয় যে কোয়েশ্চেনগুলো মাত্র 1 লাইনে হয়ে যায়। 1 লাইনে যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি 1 লাইনে উত্তর হয়, তাহলে 1 লাইনে উত্তর কেন দিবেন না আপনি? আমি আগেই বলেছি, ওই যে বললাম প্রশ্ন থেকে উত্তর লেখা, প্রশ্ন থেকে উত্তর মানে কি? বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এ। আপনি এই টাইপের উত্তর লিখলে হবে না। এখন এটা আপনি বহু আগে, বুঝতে পেরেছি, বহু আগে আপনি কোন এক সময় করেছেন, আপনি এখন আর এগুলো করলে হবে না। আবার বলছি, বহু আগে এগুলো করেছেন, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 করে আসছেন। বাংলাদেশের সর্বোচ্চ চাকরির ক্ষেত্রে আপনি যদি এই ধরনের উত্তর দেন, এটা হবে না। উত্তর দিতে হবে স্পেসিফিক, যেভাবে দিয়েছে সেভাবে। লেখার কিছু ট্রেন্ড আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে, ফলো না করে এগুলো করা যাবে না। সো বাচ্চাদের মতো করে মানে 1 পেজ লিখতে হবে, আধা পেজ লিখতে হবে, এসব কথা বললে চলবে না। শুধুমাত্র একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলছি, এখানে উত্তরগুলো লেখার অনেক স্ট্র্যাটেজি আছে, এগুলো একটা ওই উত্তর লেখার স্ট্র্যাটেজি নিয়ে আমাকে একটা ক্লাস নিতে হবে পুরোপুরি, সেটা এখন বলা যাবে না। শুধুমাত্র একটা কথা বলি, ডোন্ট রাইট এনিথিং আনওয়ান্টেড, ডু নট রাইট এনিথিং আনওয়ান্টেড কিছু লিখবেন না প্লিজ। মিথ নাম্বার 4 হচ্ছে কম্প্রিহেনশনটি স্কিমিং করে জাস্ট ধারণা নিলেই হলো। এটা আরেকটা মিথ। কম্প্রিহেনশন কি স্কিমিং করে জাস্ট ধারণা নিতে পারলেই হলো, এই কথাটা কারা বলে আমি ঠিক জানি না। কারণ হচ্ছে পুরো কম্প্রিহেনশনের উপর বেস করে আপনার 100 মার্কস। আপনি কম্প্রিহেনশন যদি না বোঝেন, আপনি কিচ্ছু লিখতে পারবেন না, ট্রাস্ট মি। কম্প্রিহেনশনের উপর বেস করে আপনাকে আনসার করতে হবে 10টি কোয়েশ্চেন। কম্প্রিহেনশনের উপর বেস করে আনসার করতে হবে আপনাকে পরবর্তী যেই কনটেক্সচুয়ালি আছে সেটা। কম্প্রিহেনশনের উপর ধারণা রেখে আপনাকে আনসার করতে হবে সামারি। কম্প্রিহেনশন পরে আপনাকে আনসার করতে হবে লেটার টু এডিটর। এগুলো সবগুলো কম্প্রিহেনশন থেকে আপনাকে লিখতে হবে। আপনি কম্প্রিহেনশন বুঝেন নাই, আপনি কিছুই করতে পারবেন না। মিথ নাম্বার 5 আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কনটেক্সচুয়াল ক্লুজ এর ক্ষেত্রে গিভেন ওয়ার্ডসটি সিনোনিম বসিয়ে দিলেই চলবে। এটা যে কত বড় একটা মিথ। কনটেক্সচুয়াল ক্লুজ বলে না, একটা কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেন কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এইটা, রাইট দ্য মিনিং অফ দ্য কনটেক্সচুয়াল ক্লুজ। একটা কোয়েশ্চেন, আপনার একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দিবে, বলবে যে এই ওয়ার্ডটি কনটেক্সচুয়াল ক্লুজ হিসাব করে এটার মিনিংটা আপনি বলবেন। এটা 5 মার্কসের হিসাব, 5 মার্কসের। এবার দেখুন, কনটেক্সচুয়াল ক্লুজের ক্ষেত্রে গিভেন ওয়ার্ডটি, যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটির সিনোনিম বসিয়ে দিলেই চলবে। ধরুন আপনাকে বলছে যে ওয়ার্ডটি আছে, আপনাকে বলছে যে শিভালরাস এর মানে একটা ওয়ার্ড জেনারাস হতে পারে, একটা ওয়ার্ড অ্যামিয়েবল হতে পারে, অ্যামিকেবল হতে পারে, স্মাইলিং হতে পারে, আবার আপনার জাইগ্যান্টিক মাইন্ডের হতে পারে, অথবা ম্যাগনানিমাস হতে পারে। এখন আপনি যেটা জানেন যে অ্যামিকেবল জানেন, সে কি অ্যামিকেবল লিখবে? পয়েন্টটা বুঝতে পারছেন? শিভালরাস এর
ব্যাপারটা? এখন শিভালরাস বলতে অ্যাকচুয়ালি ওই লাইনে যা বুঝিয়েছে আপনাকে ঠিক সেই ওয়ার্ডটা বলতে হবে। ওখানে এমন হতে পারে যে জাইগান্টিক মাইন্ড বোঝাতে পারে, ম্যাগনানিমাস বোঝাতে পারে, ওখানে এমন হতে পারে অ্যামিকেবল বোঝাতে পারে, আমরা জানি না, কাইন্ড বোঝাতে পারে, আবার স্মাইলিং বোঝাতে পারে, সবকিছুই বোঝাতে পারে। উই ডোন্ট নো অ্যারিস্টোক্রেটিক বোঝাতে পারে। শিভালরাসের অনেকগুলো মিনিং আছে। আপনি ওই বাক্যের মধ্যে ওই ওয়ার্ডটি যেই মিনিং বসেছে সেই ওয়ার্ডটা আপনি বলতে, এটাকে বলে কনটেক্সচুয়াল ক্লুজ যদি আপনি না বুঝতে পারেন, আপনি যদি সামহাউ উল্টাপাল্টা ওয়ার্ড বসিয়ে দেন, দ্যাট উইল বি প্রবলেমেটিক গাইস। এই কথা যিনি বলেন সাবধান থাকেন ওনাদের কাছ থেকে, প্লিজ সাবধান থাকেন। এটার একটা টেকনিক আছে, 2-3 রকমের টেকনিক আছে এটা এগুলো বের করার। যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। সো এই টেকনিকগুলো জানতে হবে। ওই যে বললাম, আমি এখন আপনার ব্রডার অ্যাসপেক্টের কথাগুলো বলতে পারবো না, আমি মিথগুলো নিয়ে কথা বলছি, এগুলো করবেন না। আপনি অ্যাটলিস্ট সিনোনিম বসাবেন না, চট করে সিনোনিম বসিয়ে দেবেন না। আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে ওই বাক্যটি ওই সেন্টেন্সে, যে সেন্টেন্সের মধ্যে থেকে আপনি নিয়েছেন, ওই সেন্টেন্সে কিভাবে বসেছে সেটার উপর বেস করে কাইন্ডলি আপনি এটা নিয়ে কথা বলবেন, এর বাইরে কোনো কথা বলবেন না। চলুন সামনে যাচ্ছি আমরা। এরপরে মিথ নাম্বার 6, 6 নাম্বার মিথে আমরা কি পাবো? পার্টস অফ স্পিচ পরিবর্তন টেবিলে বেশ জোর দিয়ে পড়তে হবে। এটা একটা বড় পার্টস অফ স্পিচের একটা পরিবর্তন টেবিল আছে। একটা টেবিলের মধ্যে পার্টস অফ স্পিচ আসে, ওই টেবিলের মধ্যে পার্টস অফ স্পিচের পরিবর্তন টেবিলে জোর দিয়ে পড়তে হবে যারা বলে। মনে রাখবেন এটা কত মার্কস লাগে আপনাকে এটা ফলো করতে হবে। এটা কত বড় মিথ এটা আপনি খুব মজা করে দেখতে পাবেন। এখন দেখুন, এটা হচ্ছে এই পার্টস অফ স্পিচের জন্য, এই পার্টস অফ স্পিচের জন্য আমাদের মার্কস হচ্ছে এইটা 5 মার্কস। ফলো করুন, পার্টস অফ স্পিচে আমাদের মার্কস হচ্ছে 5 মার্কস। এবার ফলো করুন, এই মার্কসটা আপনি প্রিলিমিনারিতে পড়ে আসছেন, সো আপনার এই 5 মার্কসের জন্য নতুন করে পড়ার প্রয়োজন নাই। আপনাকে যিনি এটার উপর ফোকাস করি, আমি জানি, আমি দেখেছি ক্লাস হচ্ছে মোট 16টা, তার মধ্যে পার্টস অফ স্পিচের চেঞ্জ পড়াচ্ছে 2 ক্লাসে, 2 ক্লাস। ভালো করে মনে রাখেন জিনিসগুলো, এনাদেরকে চিনে রাখেন। আপনাদের এক একটা মুহূর্তের দাম আছে, যারা পার্টস অফ স্পিচ পরিবর্তন টেবিলের উপর জোর দিয়ে এই 2 ক্লাস নিয়ে, একটা ক্লাস দিয়ে পার্টস অফ স্পিচ পরিবর্তন শেখায়, তাদের আপনি পার্টস অফ স্পিচ পড়ারই প্রয়োজন নাই। আপনি এখন পার্টস অফ স্পিচ পড়বেন না, আপনার পার্টস অফ স্পিচ পড়ার সুযোগ নাই। 5 মার্কস, আপনি কিছু না পারলেও ওখানে 3 পাবেন। আপনি কিছু না পারলেও আপনি 3 পাবেন। আপনি 100% শিওর থাকেন, আপনি প্রিলি পাস করে আসছেন, আপনি কিছু না পারলেও 3 পাবেন। আর যদি আপনি পুরো দুনিয়া পড়ে দেন, আপনি সর্বোচ্চ 5 পাবেন, 2 মার্কস বাড়বে, কিচ্ছু লাভ নাই এটাতে। এটা পড়ারই প্রয়োজন নাই। যারা বলে রিটেনে এসে পার্টস অফ স্পিচ পরিবর্তন টেবিলে বেশি জোর দেন, কারণ আপনি প্রিলিতে পড়ে আসছেন, আপনার নতুন করে পড়ার দরকার নাই। প্লিজ ডোন্ট ডু ইট, টাইম ওয়েস্ট করবেন না। কেউ বললে যদি কোথাও ভর্তি হয়ে যান তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আল্লাহ ওনাকে মাফ করে দেন, আপনি মাফ করে দেন, কাইন্ডলি ওটা কইরেন না। আপনি পার্টস অফ স্পিচ এখন পড়ার প্রয়োজন নাই। ডু নট রিড দিস পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কোনটা? ওই যে নাউন থেকে আপনার অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এগুলো এখন আর পড়েন না প্লিজ। যা পারবেন পরীক্ষা হলে দেখা যাবে। 5 মার্কসের জন্য এখন কোনো সময় দিয়েন না প্লিজ। 200 মার্কসের ক্ষেত্রে 5 মার্ক কিচ্ছু না, নাথিং। এটা প্রিলিতে পড়ে আসছেন, এটা পড়ার দরকার নেই। যা প্রিলিতে পড়েন নাই বাকিগুলো এখন পড়বেন এখানে। মিথ নাম্বার 7, 7 নাম্বার মিথ কি? 7 নাম্বার মিথটা কি? মিথ নাম্বার 7 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কম্প্রেহেনশন থেকে বাক্যগুলো এদিক সেদিক করে দিলেই চলবে। সিনোনিম অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনার মার্কস 20 মার্কস এখানে কমপক্ষে আপনার এখানে ক্যারি করার বিষয় আছে। 20 মার্কসের ক্ষেত্রে যারা বলে কম্প্রেহেনশন থেকে বাক্যগুলো এদিক সেদিক করে দিলেই হয়, অনেকে এই কাজটি করে এবং আপনিও এই কাজটি করেন। দেখবেন বাক্য যখন আপনার ওয়ার্ড যখন আপনার একটা আনকমন পড়ে যাচ্ছে বা সামহাউ দিয়ে পড়ে যাচ্ছে, তখন সেন্টেন্সের থিমের সাথে মিলিয়ে, অনেকে যদি বলে পুরোপুরি সেন্টেন্স না দিয়ে থিম মিলাই দিলেও চলবে। সেন্টেন্স না দিয়ে পুরোপুরি সেন্টেন্স করে দিও না, বাট বাক্য যেখানে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটাকে এদিক সেদিক করে লিখে দিও। এই এদিক সেদিক সিস্টেম রিটার্নে চলবে না। মনে রাখবেন আপনাকে তারা ছাকতে আসছে, এখানে আপনাকে তারা বের করে আনতে আসছে, জ্যামদের বের করে আনতে যাচ্ছে। আপনি যদি জ্যাম না হন আপনাকে জ্যাম হতে হবে, যদি জ্যাম না হন আপনাকে জ্যাম হতে হবে, আপনি যদি রত্ন না হন আপনাকে রত্ন হতে হবে। কিন্তু রত্ন না হয়ে আপনি মনে করবেন যে আপনি ক্যাডার হয়ে যাবেন, সেটা হবে না। এবং সেটা ক্ষেত্রে আপনাকে এখানে স্যাক্রিফাইস করে অন্য কোথাও মার্কস বাড়িয়ে কোনোরকম ক্যাডার হতে পারবেন, বাট তাও ভালো ক্যাডার পাবেন না। অনেক কম্পিটিশনের জায়গা, এখান থেকে যদি আপনি একটু সামহাউ থ্রাস্ট নিতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা বিষয় হবে। সিনোনিম অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কম্প্রেহেনশন থেকে বাক্যগুলো এদিক সেদিক করে লেখা যাবে না। বাক্যগুলো বাক্যগুলো নতুন একটি সেন্টেন্স বানাতে হবে আপনাকে। এটার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি আপনাকে নজর দিতে হবে। আপনার রাইটিং এ আপনার যথেষ্ট যোগ্যতা থাকতে হবে, সেন্টেন্স যেন প্রপারলি, গ্রামার, ট্রান্সলেশন সবগুলো প্রপারলি যেন ঠিকমতো থাকে সেটা আপনার মাথায় রাখতে হবে। কোনোভাবেই বাক্যগুলো সেন্টেন্স বা কম্প্রেহেনশনের থিমের সাথে মিলিয়ে করবেন না। করলে স্যার বুঝে যাবে যে আপনার মধ্যে যোগ্যতার অভাব আছে। আর এখানে স্যারদের হাতে মার্কস আছে, আমি আগেও বলছি এখানে স্যারদের হাতে মার্কস আছে। আপনি সেন্টেন্স মেক করলে আপনাকে পুরো বাক্য দিবে, নো দিবে না।
আপনি মনে করছেন এই যে বলছে, আমার স্টুডেন্টরা যারা বলতো যে স্যার আমি তো মোটামুটি ভালো পরীক্ষা দিই স্যার, দিয়ে আসি তো, সব তো দিয়ে আসছি, সব দিয়ে আসার পর দেখা যায় আপনার ইংলিশের অবস্থা খারাপ হয়, ক্যাডার পায় না। কেন ক্যাডার পায় না? কেন ক্যাডার পায় না রে ভাই? জেনারেল নলেজ তো মোটামুটি আপনি সবাই একই পড়েছেন, ম্যাথ তো আপনি মোটামুটি একই পড়েছেন, সবাই ম্যাথের মধ্যে কমপক্ষে আপনার 80% থেকে 90% মার্কস পায়। কোথায়? ইংলিশে গিয়ে কেউ কেউ পায় 70%, কেউ কেউ পায় 40%। ওয়াই? ওয়াই গাইস? কি কারণে পায় এটা? এই ধারণার জন্য। মনে রাখবেন, এদিক সেদিক করে লিখলে হবে না। এইটাই 8 নম্বর মিথ। 8 নম্বর মিথে দেখুন কি আছে। 8 নম্বর মিথ হচ্ছে সামারি নিয়ে। এটা এত হাস্যকর। এই মিথটা আমি যখন শুনেছি, আমার স্টুডেন্টরা যখন আমাকে বলেছে, আমি এত আমি কোথায় ধরে কই যে যাব আমি বুঝতে পারতেছিলাম। সামারির জন্য মার্কস আপনারা জানেন 20 মার্কস। 20 মার্কস মানে, এবং সামারি এমন একটি রাইটিং, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, জানেন না যেহেতু জেনে নেন। সামারি এমন একটি রাইটিং যে রাইটিংটা হচ্ছে ব্রডার স্পেক্ট রাইটিং, কোনো গ্রামাটিক্যাল না, ব্রডার রাইটিং, যেখানে 70% মার্কস তোলা যায়। আবার ভালো করে শুনুন, 70 থেকে 80% মার্কস ওঠে। সামারি এমন একটি রাইটিং যেখানে ব্রডার রাইটিং, বেশি বড় করে লিখতে হয়, কিন্তু অথবা আপনার নিজের বাক্য মেক্রেও লিখতে হয়, গ্রামাটিক্যাল রাইটিং না, সেখানে 70 থেকে 80% মার্কস তোলা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে সামারিতে যদি আপনি ঠিক মতো না লিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার খবর আছে। এবং যদি আপনি ঠিক মতো লিখতে পারেন, আপনি দেখা যায় যে 7-8 পেয়েছে, তার চেয়ে আপনি ডাবল মার্কস এখানে ক্যারি করে ফেলবেন, যেখানে রিটেনে 5-6 মার্কস অনেক বড় একটা ইস্যু। সামারি ডিফারেন্স ক্রিয়েট করে ফেলতে পারে আপনার সঙ্গে। সামারি লেখার ক্ষেত্রে দুর্দান্ত টেকনিক হলো শুরুর প্যারা শেষের প্যারা মেথড। আপনি দেখবেন এইগুলো এত হাস্যকর, মানে সামহাও, মানে বলতে বলতে আমরা এখন এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, আর ছাত্র ছাত্রীরাও এগুলোকে বিশ্বাস করা শুরু করেছে। আই ডোন্ট নো হাউ আমরা এটা বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি আমি কিছুই বুঝি না। এখন পর্যন্ত ছাত্রছাত্রীকে আমরা শেখাচ্ছি যে শুরুর দিকে শেষের দিকে, যে প্রথম একটা প্যারাগ্রাফ শেষের একটা প্যারাগ্রাফ কম্প্রিহেনশনের, দুটো মিলিয়ে জিলিয়ে লিখে দিলে এটা সামারি হয়ে যায়। আনফরচুনেট, ভেরি ভেরি আনফরচুনেট। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। এটা আমি আরো কয়েকটা জায়গায় ফ্রি ক্লাস নিয়েছি, এই জন্য আমি আপনাদেরকে বলছি। কাইন্ডলি 36তম বিসিএস এর দিকে তাকাবেন। 36তম বিসিএস এ প্রথম প্যারা যা ছিল, শেষ প্যারা যা ছিল, 36তম বিসিএস এর কম্পারিজন যেটি আসছে, প্রথম প্যারা যা ছিল, শেষ প্যারা যা ছিল, তার কোনোটাই কম্পারিজনের থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আপনি যেখানে যা করেন না কেন, এখানে মানে এই জিনিসগুলো করবেন না। আপনার ভবিষ্যতের অনেক বড় একটা ইস্যু হচ্ছে এটা। আপনার পরীক্ষাটা ভালো দেয়া খারাপ দেওয়ার ব্যাপারটা ডিপেন্ড করছে এখানে, ঠিক আছে? ক্যাডার হওয়া না হওয়ার ব্যাপার ডিপেন্ড করছে এখানে। জানেন না যে জিনিসগুলো, সেগুলো জানতে হবে। আমাদের হাতুড়ে ডাক্তার কাছে গিয়ে পড়বেন না, প্লিজ ডোন্ট ডু ইট। নিজে যদি কিছু করতে না পারেন, মানে ভোতা ভর্তি হতে পারছেন না, টাকা পয়সা নাই, সামাও বা কারো উপর বিশ্বাস নাই, নিজে নিজে পড়েন, সমস্যা নেই, ভালো, তাও ভালো। উল্টাপাল্টা পড়বেন না, উল্টাপাল্টা জানবেন না প্লিজ। সামারি লেখার ক্ষেত্রে প্রথম প্যারা শেষ প্যারা টেকনিক দিলে কিচ্ছু হবে না। এরপরে আবার দেখেন 10টি কোয়েশ্চেন, এটা আমি শুনে যে কি হাস্যকর একটা ব্যাপার। অথবা 10টি প্রশ্নের 1-2 লাইন করে বসিয়ে দেয়া, মানে কি প্রশ্ন যেগুলো লিখে আসছেন আগে, সে প্রশ্নগুলো থেকে কি যা যা লিখছো ওখান থেকে 1-2 লাইন করে লিখে কেটে এনে জোড়া লাগাই দিলে সামারি হয়ে যাবে। সামারি আপনাকে পুরো সামারাইজ, মানে হচ্ছে ব্যাপারটা যেটা কোর পয়েন্টটাকে আপনি লিখতে হবে। কোর পয়েন্টের মধ্যে আগডুম বাগডুম লেখা হয় না, সামারি আগডুম বাগডুম লেখা হয় না। এটা খুবই দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে যদি আপনি এই সামারির ব্যাপারটা ভালো করতে না পারেন। কারণ সামারির ব্যাপারটা খুবই সহজ। এটাকে সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি একটু ধরে ফেলতে পারেন, সামারি খুবই সহজে আপনি 60 থেকে 70%, এমনকি 80% মার্কস আপনি ক্যারি করে নিয়ে আসতে পারবেন সামারিতে। কেউ কেউ মাত্র 5%, 50% মার্কস, আপনার 30% মার্কস ক্যারি করে। আর কেউ কেউ এখানেই 70%, 80% মার্কস ক্যারি করে সামারিতে। এখানে অনেক বড় একটা খেলা সামারিতে, প্রত্যেকটা খেলা আছে। সো সামারি ক্ষেত্রে এগুলো করলে চলবে না ভাই, যা আমার বন্ধুরা যারা আছে, এগুলো সামারি করলে চলবে না। 9 নম্বর, সামারি মূল টেক্সটের 1/3 অংশ হয়ে থাকে। আল্লাহ, সামারি মূল টেক্সটের 1/3% হয়ে থাকে। অনেকে বলে 1/3 এর মধ্যে এটাকে অনেকে বলে 1/4, ঠিক আছে? অনেকে বলে সামারি মূল টেক্সটের 1/4% হয়ে থাকে অথবা 1/3% হয়ে থাকে। এই কথাগুলো যারা বলে তাদেরকে কোয়েশ্চেনটা একটু পড়ে দেখতে বলবেন। ওখানে স্পষ্ট করে লেখা থাকে যে সামারাইজ করো ফুল কম্প্রিহেনশন 100 ওয়ার্ডস এর মধ্যে। তাহলে এই কথাটা কেন আসবে? এই কথাটা কেন আসবে যে আমি যদি বলি সামারাইজ করো এই কথাটা
সামহাউ সামারাইজ করো মূল কম্প্রিহেনশনটা কত মার্কসের মধ্যে, আপনার 100 ওয়ার্ডসের মধ্যে, এবং পুরো সামারিটা কত মার্কসের মধ্যে, 20 মার্কসের মধ্যে। তাহলে আমি কেন এই কথাটা বলবো 1/4 অথবা 1/3% লিখতে হয় আপনাকে, আপনাকে পোর্শন লিখতে হয় মূল টেক্সটের, বলার প্রয়োজন নাই। আপনি বরঞ্চ এটা বলবেন যে 100 ওয়ার্ডস এর মধ্যে বাচ্চা কাচ্চারা কোনটাকে ওয়ার্ড ধরবে কোনটাকে ওয়ার্ড ধরবে না। আপনি এটা বলবেন এই 100 থেকে কি বাড়িয়ে লেখা যায়, প্লাস করে লেখা যায়, নাকি 100 থেকে কমিয়ে লিখতে হয়, আপনাকে এটা লিখতে হবে, এটা বলতে হবে আপনাকে। এসব যদি না বলেন, আপনি যদি উল্টাপাল্টা এসব কথা বলেন, তাহলে কি চলবে? চলবে না। আপনাকে এটা বলতে হবে আপনি কি ওয়ার্ড গুলো মেনশন করবেন নাকি করবেন না, এসব হচ্ছে বলার জিনিস। আমাদের এবার যাচ্ছি আমরা মিথ 10-এ, 10 নাম্বার মিথ যেটা আছে। আমি বেশি সময় নিব না, আপনাদের অল্প একটু সময় আছে আর। ওকে, লেটার টু এডিটর হচ্ছে মূলত এডিটরের কাছে লেখা একটি চিঠি, এবং এই চিঠি হবার কারণে ওখানে একটি এনভেলপ দেয়া জরুরি, টু ফ্রম লিখে। এটা আরেকটা মিথ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। লেটার টু এডিটরের কাছে লেখা এটা একটা চিঠি, এটা একটা চিঠি হতে পারে, বাট লেটার টু এডিটরের মধ্যে বলা আছে এটা একটা ফিচার লিখো, বা একটা আর্টিকেল লিখো। লেটার এটা লিখে মানে ফিচার অফ আর্টিকেল লিখে তুমি এটা পাঠাও তার কাছে, এডিটরের কাছে, তাহলে এটা একটা চিঠি না। একটা চিঠি না, ইটস আ ফর্মাল লেটার। ইটস আ ফর্মাল লেটার। প্রথমে চিঠি আর ফর্মাল লেটারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। চিঠি আর ফর্মাল লেটারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আপনি চিঠি এক জিনিস আর ফর্মাল লেটার এক জিনিস, একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে আনঅফিসিয়াল। ভাই পোলাপানকে বুঝাইতে হবে এই জিনিসগুলো, ছেলেমেয়েরা বুঝতে হবে জিনিসগুলো। ফর্মাল লেটার, এটার মধ্যে ফর্মাল লেটারের মধ্যে একটা স্ট্রাকচারাইজেশন উপর একটা মার্কস আছে, আবার আপনার বডি প্যারাগ্রাফের একটা মার্কস আছে। বডি মানে হচ্ছে ফিচার এবং আর্টিকেলের উপর মার্কস আছে। এই লেটার টু এডিটরের মধ্যে প্রত্যেক পার্টে আলাদা আলাদা মার্কস আছে। আপনার স্ট্রাকচার মানে যে স্ট্রাকচার লিখবেন সেটার উপর মার্কস আলাদা। আবার যিনি এডিটরকে নির্ধারণ করে, এডিটরের সঙ্গে যখন আপনি মূল প্যারাগ্রাফে আসবেন, আমি যখন আর্টিকেল লেখা শুরু করবেন, পুরো আর্টিকেল অথবা সামহাও আপনি ফিচার লেখা শুরু করবেন, সেখানে যে আপনি সাবজেক্ট যেটা আছে ওটা কি দেবেন কি দেবেন না, সাবজেক্টটা কিভাবে লিখবেন, এটার উপর আলোচনা আধা ঘন্টা আছে। আপনি ভিতরে যাবার আগেই কয়েক প্যারাগ্রাফ লিখতে হবে, আপনি কয়েক পেজ লিখবেন এটার জন্য, এটার উপর আপনার আলাদা হবে জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন আপনি ভালো কিছু করতে পারবেন না। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু নো দিস। আপনি যদি অনেকে বলে যে এই যে আরেকটা মিথ দেখেন, লেটার টু এডিটর মিথ নাম্বার 11, লেটার টু এডিটর এর বডি মানে হচ্ছে, বডি মানে কোনটা, বডি মানে হচ্ছে আমরা যেটা বলছিলাম আর্টিকেল অথবা ফিচারের পার্টটা, বডি পার্ট যত সম্ভব বড় করে লেখা উচিত। এই যে কথাটা, এটা আরেকটা মিথ। কেস আমি দেখেছি, আমার স্টুডেন্ট এসে বলে স্যার লাস্টে এসে ভালো লেখা হয় নাই, স্যার লাস্টে এসে ভালো সময় পাই নাই, স্যার এসে ঠিক মতো লেখা হয় নাই। ভাই রে, এসে মাই ফ্রেন্ডস, এসের জন্য 50 মার্কস, ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনাকে ঠিক করতে হবে। টাইমটাকে আপনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর ব্যাপারটা ভাবতে হবে। আপনি কত টাইম কোথায় দেবেন এটা আপনাকে ভালো করে ইউজ করতে হবে। যদি আপনি সামহাও এটি না বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বড় একটা সমস্যা আছে। কথা বুঝতে পেরেছেন? আপনি প্লিজ এই কাজটি করবেন না। এই ব্যাপারটা, কোনো একটা জিনিসকে অনেক বড় করে লিখে পরে এসে লেখার জন্য আপনি সময় পাচ্ছেন না। আমরা অনেকে কথাটা ভাবি না। এই যে কথাটা বললাম, যত বেশি বডি পার্ট যত সম্ভব বড় করে লেখা উচিত, এই একটা কথাই নষ্ট করে দিতে পারে অনেক কিছু। ছেলেটা এটার উপর বডি পার্ট বড় করে লিখতে গিয়ে এসের জন্য যে ফন্ট 50 মার্কসের জন্য এসেছিল, সে এসে লিখতে গিয়ে দেখে সময় পাইছে মাত্র আধা ঘন্টা। 50 মার্কস লেখা যায় এসে? আপনাকে কমপক্ষে 1 ঘন্টা থেকে 45 মিনিটস রাখতেই হবে এসের জন্য। 1 ঘন্টারও বেশি রাখতে হলে আরো বেটার। আপনাকে সময়গুলোকে আস্তে আস্তে জমিয়ে ফেলতে হবে। আপনাকে টেকনিক্যালি সময় জমিয়ে ফেলতে হবে। এই টেকনিক্যালি সময় জমানোর জন্য আপনাকে কম্প্রিহেনশন পড়ার ক্ষেত্রে আপনাকে অনেক টেকনিক্যালি পড়তে হবে। যে এটা করবে না, যেটা জানে না কিভাবে করতে হয়, কম্পিউটার সলভ করতে হয়, কত কম সময় কম্পিউটার সলভ করতে হয়, সেই জিনিস জানবে না, সে আলটিমেটলি গন কেস। আপনি এখন থেকে ঠিক করে রাখেন, আপনি ভালো করে ব্যাপারটা মাথায় রাখেন। যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার, ইটস আপ টু ইউ। কারণ আলটিমেটলি আপনি ক্যাডার হলে আপনি ক্যাডার হবেন, আর আপনি ক্যাডার হলে আমরা আপনার কাছে বাসায় বৃষ্টি খেতে যাবো না। আর আপনি যদি ক্যাডার না হন, আপনি ধ্বংস হবেন। এটা ইটস আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। আপনার লেটার টু এডিটরের যে আর্টিকেল পার্টটা আছে, 1 পেজ ইনাফ। আপনি 1 পেজই আপনার হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার স্ট্রাকচারের জন্য 5 মার্কস, আর বাকি 15 মার্কস হচ্ছে আপনার কিসের জন্য, পুরো লেখার জন্য। লেখার যদি 1 পেজ ভালো করে লিখতে পারেন, ছোট ছোট করে গুড করে সুন্দর করে লিখেন, পেজ ভরার জন্য যদি না লিখেন,
ইনাফ, আপনি অনেক ভালো করতে পারবেন। এবার কমন মিথস 12, আমাদের ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন করতে হবে অবশ্যই ওয়ার্ডলি থিমে, এই ওয়ার্ড বেসড থিম যেটাকে বলছি। ওয়ার্ড কমন না পড়লে উল্টাপাল্টা ওয়ার্ড না দিয়ে বা কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না, বা কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। মানে কি, আপনি দেখবেন অনেকেই এই কথাটা বলে যে ট্রান্সলেশন হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড যেভাবে আছে সেভাবে লিখবেন। দেখেন, আমি শুধু একটা কথা বলি, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি লিখে আসছেন, আপনি যখন ক্লাস 5 ছিলেন, 4 ছিলেন, 6, 7, 8 ছিলেন, তখন আপনি লিখে আসছেন, আপনি এখনো লিখবেন ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ডলি মিনিং। মাথায় রাখতে হবে, রিট্রান্সলেশন আপনি যখন করতে যাবেন, আপনাকে নিজেকে ভাবতে হবে ইউ আর এন ট্রান্সলেটর, আপনি একজন অনুবাদক ভাবতে হবে নিজেকে। বুঝতে পারছেন? সেই লেভেলের আপনার স্কিল রাখতে হবে। ওই স্কিল কিভাবে ডেভেলপ করতে হয় সেটার জন্য আপনাকে জাস্ট একটা ব্যাপার হচ্ছে, আপনি ভাবলেও একটা ব্যাপার যদি আপনি মাথায় যদি রেখে দেন এটা, তাহলেই হবে। যদি আপনি মনে করেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড লিখবেন, তাহলে একরকম আপনার আনসার হবে। যদি মনে করেন যে আমি অনুবাদকের মতো লিখবো, তাহলে আপনার আরেক ধরনের আনসার হবে। শুধুমাত্র মানসিকতার উপর বেস করে, স্কিল না, মানসিকতার উপর বেস করেও আপনার কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, তারপর আমরা বললাম ওয়ার্ড বেসড, মানে আপনাকে ট্রান্সলেশন কিভাবে করতে হবে? ট্রান্সলেশন করতে হবে হচ্ছে আপনি একজন এক্সপার্টের মতো ট্রান্সলেশন করতে হবে। আর যদি এক্সপার্ট নাও হন, ট্রান্সলেশন করার ক্ষেত্রে অনুবাদের মতো করে সেন্টেন্স গুলো পড়ে যেন সুন্দর লাগে, সেন্টেন্স গুলো পড়ে যেন সুন্দর লাগে, আপনার অনুবাদটা যেন ওয়ার্ড বাই ওয়ার্ড না হয়, ইংলিশে ধরে ধরে বসা দিচ্ছেন এরকম যেন না হয়, সেন্টেন্স গুলো পড়ে যখন স্মুথ লাগে, স্মুথ। আর যদি কোনো একটি ওয়ার্ড অথবা ফ্রেজের মিনিং আপনি না জানেন, তাহলে আপনি এটা ফেলে রেখে চলে আসবেন না। ওই যে বলে এক্সপেরিমেন্ট চালাবা না, লিখুলটা আবার লিখে আসবে না। অবশ্যই আপনি মোটামুটি যা বুঝতে পেরেছেন, পড়ে কোনো একটা জিনিস বোঝা যায়, মোটামুটি যা বোঝা গেছে সেটা আপনি ওখানে লিখে আসতে হবে। ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন, আপনাকে লিখে আসতে হবে, আপনি কিছু না কিছু লিখে আসতে হবে। আপনি কোনো কিছু না লিখে ফাঁকা রেখে আসছেন, আপনি গেছেন, ফাঁকা রেখে আসা যাবে না। প্লিজ ডোন্ট ডু ইট, ফাঁকা রেখে আসা যাবে না, ফাঁকা রেখে আসবো না। আসুন তারপরে কমন মিথস 13, কমন মিথস 13 এর দিকে চলে গেছি আমরা। কমন মিথস 13 এর মধ্যে যেটা আছে, পরীক্ষার আগে 1 মাস ট্রান্সলেশন রিট্রান্সলেশন করলেই হয়। আমিও করেছি, আমি এখন ক্যাডার। এই কথা আমি অনেককে বলতে শুনেছি। অনেকে বলে আরে স্যার ওই ক্যাডার তো স্যার 1 মাস আগে ট্রান্সলেট করে মোটামুটি হয়ে গেছে, ওই ক্যাডার তো এতদিন ট্রান্সলেট করে হয়ে গেছে। যারা এই কথাগুলো বলে, আপনি মনে রাখবেন, যারা ক্যাডার হয় তাদের কিন্তু অলরেডি বেস স্ট্রং থাকে। আপনার যদি বেস স্ট্রং থাকে, আপনি তাহলে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আপনি তো ক্যাডার হয়েই যাবেন, সমস্যা নাই। শান স্যারের প্রয়োজন নেই আপনার, অন্য কোনো স্যারের আপনার প্রয়োজন, আপনি এমনিতেই পারবেন। ক্যাডার হওয়ার জন্য আপনি কারো হেল্প প্রয়োজন নাই। এটা তো অনেকেই আছে যারা কোনো হেল্প ছাড়াই ক্যাডার হচ্ছে, হচ্ছে না? অনেকেই ক্যাডার আছে যারা কোনো হেল্প ছাড়াই ক্যাডার হচ্ছে, বেস স্ট্রং এই কারণে। কিন্তু যদি আপনার বেস স্ট্রং না থাকে ভাইয়া, যদি আপনার বেস স্ট্রং না থাকে, তাহলে আপনাকে পরীক্ষার আগে 1 মাস না, আপনি যদি 2 মাসও করেন, তাহলে সেক্ষেত্রে হবে না। কিছু ক্ষেত্রে ট্রান্সলেশন আমরা আপনাদের কিছু শর্টকাট ধরে দিই, কিছু জিনিস এভাবে করতে হয়, ওভাবে করতে হয়। আমাকে বলে, একবার আমার একজন আমাকে প্রশ্ন করে বসে ক্লাসে, স্যার ট্রান্সলেশনের কোনো শর্টকাট দিবেন না? শোনেন, ট্রান্সলেশনের জন্য আমি আপনাকে যেটা দিতে পারি সেটা হচ্ছে, ট্রান্সলেশন করার জন্য গ্রামাটিক্যাল ওয়েতে ট্রান্সলেশনের যে স্ট্রাকচার সেটা দিতে পারি আমি আপনাকে। তারপর 2-1টা করে আমি নিজে দেখিয়ে দিতে পারি। এর বাইরে আপনাকে করতে হবে কিভাবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিতে পারি, বাট ট্রান্সলেশনের উপর কোনো শর্টকাট নাই। যারা বলে ট্রান্সলেশনের শর্টকাট আছে, আপনার সঙ্গে ভুল করছেন এবং আপনার সঙ্গে ভুল বলা হচ্ছে। সোনামণিরা বুঝতে পারেন আমি কি বলছি? প্র্যাকটিস শুরু করেন, নিজে বিগত সালের প্রশ্ন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস শুরু করেন। সোজা কথা, স্যাররা যা ইচ্ছে তা পড়াবে, আপনি আগে আপনার জায়গাটাকে পুরোটা করে ফেলুন। নিজের কাছে নিজে অ্যাটলিস্ট প্রশ্নবিদ্ধ থাকবেন না যে আমি কাজ করি নাই। আপনি কাজ করেছেন, আপনি বোঝা যাবে আপনার কাজের মধ্যে, এবং আল্লাহ তার সঙ্গে থাকে যে কাজ করে। কাজ করা ছাড়া আপনি মনে করেন উপর থেকে সালোয়া মান্না পড়বে একসাথে উপর থেকে ঠুস ঠুস করে আপনি খাবেন, ওই ধরনের কিছু হবে না দুনিয়াতে। সো আপনাকে করতে হবে, বুঝা যাচ্ছে? তারপরে আছেন কমন মিথস 14, শেষের দিকে চলে আসছে আমরা ক্লাসে। রিটেনে এসে কমন পড়ে, তাই টেনশন নট। যারা আমার 40তম বিসিএস এর রিটেন স্টুডেন্ট ছিল, তারা জানে শাহান স্যারের এসে ক্যাডার, মানে শাহান স্যারের এসে কমন পড়েছে। পুরো বাংলাদেশে 1 থেকে 4-এর লিস্টের মধ্যে কারো এসে কমন পড়ে নাই, শাহান স্যার এসে কমন পড়ছে। 1 থেকে 4-এর মধ্যে কমন পড়ছে। এটার জন্য আমি যে কত থ্যাঙ্কস পাইছি ছেলেমেয়েদের কাছ থেকে, স্যার আপনার এসে কমন পড়ছে, স্যার আপনার এসে কমন পড়ছে। কত কারো এসে কমন পড়ে না, সবাই ক্লাস থেকে বেরিয়ে এসে হাই হাই করতেছে, নিজে বানা বানা লিখতেছে। সো এই কথা, রিটেনে এসে কমন পড়ে তাই টেনশন নট। আসলে কমন পড়ে, নাম্বার 1 যারা বলে কমন পড়ে তাদের নিজেরই এসে কমন পড়ে না গতবার। সো রিটেনে এসে কমন পড়ে, এটা একটা মিথ। টেনশন নট আরে বড় একটা মিথ। টেনশন করতে হবে আপনাকে, টেনশন করে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু বি টেন্স, মাথা খারাপ হয়ে যেতে হবে। ঘুমাবেন কিভাবে আপনি? আপনার ঘুম বন্ধ। যারা রিটার্ন পাস করেছেন ঘুম বন্ধ তাদের, যারা প্রিলি পাস করেছেন ঘুম বন্ধ। কিসের ঘুম আপনার? কিসের করোনার ভয়? আপনার ভয় হচ্ছে আপনার পরীক্ষা। মাথা খারাপ হয়ে যাবে, কয়েকদিন পর দুনিয়াদারি উল্টে যাবে আপনার। আপনার আপনি জানেন আপনি কোথায় আছেন?
ইউ আর সিটিং অন এ ফায়ার, আপনি আগুনের উপর বসে আছেন। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। আসুন সামনে যাচ্ছি। রিটেনে এসে কমন পড়ে, তাই টেনশন নট, আল্লাহ ভরসা। বলছে কি প্রথমে, রিটেনে এসে কমন পড়ে তাই টেনশন নট, আল্লাহ ভরসা। এটা যে রিটেনে এসে কমন পড়ে না, তাই পড়ে লাভ নাই, তাই টেনশন নট। দুটোই মিথ। রিটেন এসে কমন পড়ে এটাও একটা মিথ, রিটেন এসে কমন পড়ে না এটাও একটা মিথ। আমি আমার এই পর্যন্ত 35তম বিসিএস থেকে যতগুলো আমাদের রিটেন এসেছে সবগুলোতে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সহায় ছিল। আমি যেটা প্রেডিক্ট করছি ওটা এসেতে এসেছে। 41তমতে নাও আসতে পারে, আমি তো আর প্রশ্ন করি না, নাও আসতে পারে। যদি না আসে তাহলে এই কথাটা, তাই টেনশন নট, টেনশন নট না, টেনশন করতে হবে। মিথটা কোথায় ভাই? এসে কমন পড়ে না, তুমি সারাদিন পড়েও লাভ হবে না, টেনশন নট। সারা যেটা দিবে ওগুলো পড়তে হবে, এইসব করা যাবে না। আমি কম্পিটেন্স যেগুলো সলভ করাই সবগুলো এত বেশি আমাদের এসে টাইপের সাথে কানেক্টেড। যেমন আমি বলি, আমি কিছুদিন আগে একটা কম্পিটেন্স সলভ করাইছি, আরটিআই, রাইট টু ইনফরমেশন, আপনার জন্য ইম্পর্টেন্ট। রোহিঙ্গাদের নিয়ে একটা সলভ করাবো, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। প্যান্ডেমিক নিয়ে একটা এসে আমি কম্পিটিশন বানাচ্ছি, ওটা করাবো সলভ, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। মানে কি, আপনি প্যান্ডেমিক আমার সঙ্গে কম্পিটিশন সলভ করুন, আপনার এসেটা কমপ্লিট হয়ে গেল। রাইট টু ইনফরমেশন নিয়ে আপনি আপনি আমার সঙ্গে কম্পিটিশন সলভ করুন, আপনার এসের জন্য কমপ্লিট হয়ে গেল। আপনি রোহিঙ্গাদের জন্য করে ফেলেন, আপনার এসের জন্য কমপ্লিট হয়ে গেল। আরে ভাই, এখন আপনার তো 20 মানে মিনিটের পর মিনিট সময়, হাতে সময় নেই। আপনাকে এখন টেকনিক্যাল হতে হবে, ইউ হ্যাভ টু বি টেকনিক্যাল। কেন বুঝতে পারছেন না? আপনি এমন ভাবে এসেগুলো সলভ করবেন। আমার এই যে আমার যে স্লাইডটা নিয়ে আছে না, আমি শুধু একটা এক্সাম, লাস্ট 2 মিনিট কথা বলবো। আমার এই স্লাইডটা আছে না, স্লাইড বানাইছে আমার 2 জন লোক। এই দেখেন স্লাইড, এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো 2 জন লোক বানাইছে। আমার টিমের 7 জন লোক আছে। আমার ফুল টিম মানে হচ্ছে লার্নিং উইথ শাওন একটা বড় প্রতিষ্ঠানের মতো, হালকা পাতলা বড় প্রতিষ্ঠান। 7 জন লোক আমার লোকজন কাজ করে। টাইপিস্ট আছে 2 জন। আমার যে ভিডিওগুলো এডিট করে, ভিডিও গ্রাফিক্যাল কাজ করে 2 জন। সব মিলে রাইটার, এডিটর, গ্রাফিক্যাল কাজ করে 2 জন। সো আপনার কি মনে হয় আমরা কি আমরা বসে আছি? আমরা এটা নিয়ে গবেষণা করি, আমরা এভাবে ছেড়ে দিব না। লার্নিং উইথ শাওন 2 দিন আসছে, প্যান্ডেমিক চলে গেছে, করোনা চলে গেছে, লার্নিং উইথ শাওন থাকবে না, এরকম জিনিস নিয়ে আমি নাই। আমি আর অফলাইনে যাচ্ছি না, আমি আমি অনলাইনেই থাকবো। আমি এর জন্য জবাবদিহি করি, আমার কাজের জন্য আমি জবাবদিহিতা করি। আমি জবাবদিহিতা করি এই কারণে, কারণ হচ্ছে আমাকে অনলাইনে থাকতে হবে। আমি অনলাইনে থাকবো কারণ এই প্রতিষ্ঠান আমি আমি এমনি এমনি বানাচ্ছি না এটাকে। এই জন্যই বলছি আমার জবাবদিহিতা আছে, আমি কাজ করি, আমি কাজ করে কাজগুলো করি। আপনাদেরকে আমি যেটা বলছি, প্লিজ এই কথা বলার কারণ কি, এই কথা বলার কারণ হচ্ছে আমি যে জিনিসটা করছি, যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এমনভাবে স্টুডেন্টদের জন্য বানাই যাতে করে স্টুডেন্টরা এগুলো নিয়ে কাজ করে ভিতরে কিছু জিনিস পায়। আমি জবাবদিহিতা বিশ্বাসী। এসের জন্য আপনাকে মনে রাখতে হবে, আপনি ওই যোগ্যতা সম্পন্ন হতে হবে যে 50 মার্কসের যে এসে আপনি লিখবেন সেটা আপনি নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে লিখতে হবে। এটা আপনার যোগ্যতা অর্জন করতে হবে। পেজের পর পেজ ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে আপনাকে, পেজের পর পেজ। এটা যোগ্যতা আপনার আছে? এক পেজ লিখতে গেলে স্যার আমার তো কাঁপানি চলে যায়, তাহলে সেক্ষেত্রে কেমনে হবে ভাই? আর এসে নিয়ে ক্লাস নিতে গেলে তো আমি মনে হয় 4-5 ঘন্টা ক্লাস নিতে পারবো, কারণ হচ্ছে এসে নিয়ে এসের কথা শেষ নাই, এসের তো হিউজ কথাবার্তা। আমি এসের কথা ডিরেক্ট এখন কোনো কথা বলবো না আপনাদেরকে, শুধু এই কথাটাই বলি, এসের ক্ষেত্রে আপনি রিডিং পড়া পাড়া, যেটাই আপনার কাছে মনে হবে স্যার এটা আসতে পারে, প্লিজ রিডিং পড়ে ফেলেন। মুখস্থ করার দরকার নেই, রিডিং পড়ে ফেলেন। রিডিং পড়ে ফেলেন এবং রিডিং পড়ার মাধ্যমে আলটিমেটলি ওই টপিক সম্বন্ধে ধারণা নেন, ভোকাবুলারি মাথায় রাখেন। এসেগুলো আপনি মোটামুটি লিখে একটা মানে গা বাঁচিয়ে আসতে পারেন। 50 মার্কসের এসে ব্রাদার্স, 50 মার্কসের এসে, ইট উইল বি আ হিউজ ব্লো, ইট উইল বি হিউজ ব্লো। সো যাই হোক, এই হিউজ ব্লো এর ক্ষেত্রে মনে রাখবেন সবাই ওখানে যাবে না, সবাই ওখানে যাবে না, সবাই ক্যাডার হবে না। ক্যাডার একজন হবে, 2 জন হবে। আপনার আশেপাশে যারা আছেন তারা সবাই ক্যাডার হবে না। এখান থেকে দেখবেন যে পাশে একজনকে বেছে নেওয়া হয়েছে, এবং বেছে নেওয়ার পর উনি ক্যাডার হবে যিনি এইসব জায়গায় খুবই খুবই টেকনিক্যালি জিনিসগুলো দেখেছেন এবং সাবধানতার সাথে জিনিসগুলো দেখেছেন। যদি সামহাও আপনি এটা না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি গেছেন। ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট। করবেন, আমি আর নতুন করে আপনার কোনো কথা বলছি না এখন। চলুন এবার আমি একটু আপনাদেরকে দেখাই কি কি ব্যাপারে ক্লাস হবে। জেনুইন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নিব আমরা হচ্ছে, দেখুন জেনুইন ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস নিব আমরা হচ্ছে 7টা, ঠিক আছে। বেসিক কম্প্রিহেনশন ক্লাস নিব হচ্ছে 2টা, শুধু কম্প্রিহেনশন। এরপর কম্প্রিহেনশন প্লাস গ্রামারের ক্লাস হবে 6টা। এই বাংলাদেশে যতগুলো কোর্স আছে কোথাও কেউ 8টা কম্প্রিহেনশনের ক্লাস নেয় না। এই 8টা কম্প্রিহেনশন এমন ভাবে আমরা সেট করি যেগুলো কম্প্রিহেনশন প্লাস এস এর কাজ করে। গ্রামার ক্লাস থাকবে, গ্রামার ক্লাসগুলো থাকবে, গ্রামার ক্লাস 3টা গ্রামার ক্লাস থাকবে। গ্রামার ক্লাস মানে কি? অনেকে মানে গ্রামার ক্লাস দিয়ে খুশি হয়ে যাচ্ছে, আল্লাহ গ্রামার ক্লাস। গ্রামার ক্লাস মানে হচ্ছে সোনামণিরা, এই গ্রামার ক্লাস মানে আমি আপনাদেরকে বলি, এখানে এখানে আমি ওটা দিই নাই। গ্রামার ক্লাস মানে বোঝাচ্ছে কি জানেন? গ্রামার ক্লাস মানে হচ্ছে পাংচুয়েশন নিয়ে ক্লাস আছে না, একটা পাংচুয়েশন, পাংচুয়েশন আসে না? হ্যাঁ পাংচুয়েশন আসে, পাংচুয়েশন। এরপরে আপনার
ইয়ে আছে না আপনার, জয়নিং আসে না, জয়নিং, পাংচুয়েশন, জয়নিং, এরপরে হচ্ছে আপনার কোটেশন, এরপরে আপনার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার রান অন, এগুলোর উপর ক্লাস, এগুলোকে গ্রামার ক্লাস বলে। এগুলো আসছে 35-36-এর কোশ্চেনগুলো একটু দেখেন কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসছে না আসছে। সামারি ক্লাস হচ্ছে দুটো, সামারি ক্লাস দুটো, এরপরে হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস হচ্ছে দুটো নেওয়া উচিত, এরপরে হচ্ছে রিট্রান্সলেশনের ক্লাস হচ্ছে দুটো, লেটার টু এডিটরের ক্লাস হচ্ছে এখানে দুটো আসছে, একটা হবে লেটার টু এডিটরের ক্লাস একটা, যদি লাগে আমরা দুটো দিই, বাট একটা ক্লাস। ট্রান্সলেশন রিট্রান্সলেশনের ক্লাস হচ্ছে আবার কম্বো, মানে একই ক্লাসে ট্রান্সলেশন রিট্রান্সলেশন দুটোই করি আমরা, এরকম একটা ক্লাস কম্বো, মানে ট্রান্সলেশন রিট্রান্সলেশনের ক্লাস বেসিক্যালি মোট হচ্ছে 5টা, আর এসে রাইটিং ক্লাস হচ্ছে 3টা, লাগলে আরো দিব, লাগলে আরো দিব। এখানে খুব মজার একটা ব্যাপার, ফার্স্ট মধ্যে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি লাইনগুলো কিভাবে লিখতে হয় ওটা পুরো একটা ক্লাস নেই। সেকেন্ড, প্যারা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা লিখি, বা কিভাবে স্ট্রাকচার ডেভেলপ করতে হয় সেটা লিখি। থার্ড, কিভাবে এটাকে মার্কস হাইক করা যায় সেগুলোর উপর আমাদের কথা থাকে। গাইজ, ইন্টারেস্টিং কিছু সেশন ওয়েট করছে আপনাদের জন্য। ক্লাস টেস্টের সলিউশন ডিসকাশন থাকবে হচ্ছে একটা ক্লাসের উপরে, এবং ক্লাস টেস্ট বেসিক্যালি আমরা বলি একটা, বাট ক্লাস টেস্ট আমরা 3টা নিব। একটা হচ্ছে দুটা পার্শিয়াল টেস্ট, দুইটা পার্শিয়াল, আর একটা হচ্ছে ফুল মক, ফুল মক নিব হচ্ছে একটা, এই। আর এমনিতে বাসা দেওয়ার জন্য আপনাদেরকে আমি দিব। আর আমরা তো কোয়েশ্চেন, আমরা কিন্তু অনলাইনে হলো আমরা কিন্তু খাতা চেক করি। কিভাবে চেক করি? আপনারা লিখে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা ওগুলো চেক করে দিই। আমাদের আলাদা টিম আছে, আমি আছি, আমার আলাদা টিম আছে, যিনি আর&ডি ডিপার্টমেন্টে আছেন তিনি অলরেডি এটা নিয়ে কাজ করছেন। সো গাইস, এটা হচ্ছে আমাদের 30 ক্লাসেস, 30 ক্লাস বলছি, বাট অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ক্লাস আরো বেশি হয়ে যায়, 30, 32, 34 হয়ে যায় ক্লাস সব মিলিয়ে। সো আমাদের এই 30 ক্লাসেস সেশনস উইকলি, তিনটা ক্লাস যাবে, 4টা ক্লাসও দিয়ে দিবে এখন, সময় তো এরকম। প্রতিটা ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা করে, বাট কম্প্রিহেনশনের ক্লাসগুলো হচ্ছে 2 ঘন্টা করে, 2 আওয়ার্স। আর যদি কারোর দিকে বিরক্ত লাগে, ভর্তি হওয়ার দরকার নাই, আসার দরকার নেই। কোর্স ফি 2,500 টাকা। আমি বলি না আপনি আমার কাছে আসেন, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, বাট যেগুলো বলেছি সেগুলো নজর দেন। আপনি আমাদের সঙ্গে মানসিকভাবে যুক্ত, আমাদের জন্য দোয়া রাখবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পেজের সঙ্গে যুক্ত থাকেন।